হ্যাঁ, সুসময় অরিজিৎ আর সৌরভ, ভিডিওগুলো দেখছিস মনে হয় ভালো করে ভিডিওগুলো দেখে এনসিইআরটিটাকে পড়, বায়োলজিটাকে। তো দেখ, আজকে আমি এনসিইআরটি তোদের ক্লাস 12-এর 15 নম্বর চ্যাপ্টার করব, বায়োলজি। ওকে, 15 নম্বর চ্যাপ্টারটার নাম হলো বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। ওকে, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। তো এই চ্যাপ্টারে আমাদের খুব সহজ চ্যাপ্টার এটা। ওকে, দেখ এখানে এই ফার্স্ট প্যারাটাতে কী দেওয়া আছে, এখানে বিভিন্ন যে স্পিসিসগুলো তাদের সংখ্যাটা দেওয়া আছে। ওকে, এই জায়গা থেকে যদি দেখি, এগুলো মুখস্থ করতে পারিস, যদি না পারিস কোনো অসুবিধা নেই, আসে না, কিন্তু মুখস্থ যদি রাখতে পারিস তাহলে ভালো। দ্য কমন ম্যান would find it the hard to believe that there are more than 20,000 species of ants, পিঁপড়া। ওকে, পিঁপড়ার 20,000 প্রজাতি আছে, বুঝতে পারলি। অ্যান্ড 3 লাখ স্পিসিস আছে কার, বিটেলস। 28,000 স্পিসিস আছে হলো ফিশের, আর নিয়ারলি 20,000 স্পিসিস কার, অর্কিডসের। বুঝতে পারলি, এটা একটা ফ্যাক্ট দিয়েছে, ডাটা। ওকে, তারপর এখানে কিছু নেই, তারপর চলে যাব বায়োডাইভার্সিটি। ওকে, দেখ বায়োডাইভার্সিটি বলতে কী বুঝি, যে বাংলাতে বলা হয় জীব বৈচিত্র্য। ইন আওয়ার বায়োস্ফিয়ার ইমেন্স ডাইভার্সিটি মানে হেটেরোজেনেসিটি, মানে বিভিন্নতা, বৈচিত্র্যতা দেখা যায়। ওকে, বিভিন্ন আমাদের জীব ও উদ্ভিদের মধ্যে, সবগুলোর মধ্যে কি একটা আলাদা বৈশিষ্ট্য আছে, এটাকে বায়োডাইভার্সিটি বলি। ওকে, হেটেরোজেনেসিটি এক্সিস্ট নট অনলি এট দ্য স্পিসিস লেভেল but at all level biological organization, ranging from macromolecules within cell to biomes। এক সেকেন্ড একটু দাঁড়াও। ওকে, দেখ বায়োডাইভার্সিটি ইজ দ্য টার্ম পপুলারাইজ বাই, বায়োডাইভার্সিটি যে টার্মটা, ওকে, এটা দিয়েছে হলো সোশিও বায়োলজিস্ট এডওয়ার্ড উইলসন। এই এডওয়ার্ড উইলসন যে একজন সোশিওলজিস্ট ছিল, ওকে, তিনি দিয়েছিলেন, এটা ইম্পর্টেন্ট। ওকে, মনে রাখবি। টু ডিসক্রাইব দ্য combined diversity at all the level of biological organization, the most important of them। দেখ বায়োডাইভার্সিটিকে এখানে 3 ভাগে ভাগ করা হয়েছে। ওকে, জেনেটিক ডাইভার্সিটি দেখতে পাচ্ছিস, তারপর হলো স্পিসিস ডাইভার্সিটি, আর হলো ইকোলজিক্যাল ডাইভার্সিটি। জেনেটিক ডাইভার্সিটিতে কী বলছে, এ সিঙ্গেল স্পিসিস মাইট শো হাই ডাইভার্সিটি এট দ্য জেনেটিক লেভেল ওভার ইটস ডিস্ট্রিবিউশনাল রেঞ্জ, দ্য জেনেটিক ভেরিয়েশন শোন বাই দ্য মেডিসিনাল প্ল্যান্ট। যেমন যে এই যে মেডিসিনাল যে প্ল্যান্ট আছে, রাউলফিয়া, ভমিটোরিয়া, গ্রোয়িং ইন ডিফারেন্ট হিমালয়ান রেঞ্জ, হিমালয়ে পর্বতে জন্মায়। ওকে, মাইট বি ইন টার্ম অফ দ্য পটেন্সি অ্যান্ড কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাক্টিভ কেমিক্যাল। এই যে রাউলফিয়া থেকে কী পাওয়া যায়, রেসারপাইন, রেসারপিন যেটা পাওয়া যায়, মাধ্যমিক লেভেলে পড়েছিলিস কেমিক্যাল, যেটা এই প্লান্টটা থেকে, এটা মেডিসিনাল প্লান্ট। ওকে, এটা মনে রাখবি, দ্যাট দ্য প্লান্ট প্রডিউস। ওকে, ইন্ডিয়া হ্যাজ মোর দ্যান 50,000 জেনেটিক্যালি ডিফারেন্ট স্ট্রেন অফ রাইস অ্যান্ড 1,000 ভ্যারাইটি অফ ম্যাঙ্গো। ভারতে 50,000-এরও বেশি হলো জেনেটিক্যালি ডিফারেন্ট স্ট্রেন আছে কার, রাইসের, চাল বা ধানের যেটা বলবি। ওকে, আর 1,000 ভ্যারাইটি কার আছে, ম্যাঙ্গো। তাহলে এখান থেকে একটা কোশ্চিন হয় যে সব থেকে জেনেটিক ডাইভার্সিটি কোথায় দেখা যায়, রাইসে। ওকে, এটা মনে রাখবি। তাহলে এখানে 2-3টা কোশ্চিন আছে। তারপর হলো স্পিসিস ডাইভার্সিটি, কি বলছে, দ্য ডাইভার্সিটি এট দ্য স্পিসিস লেভেল। ফর এক্সাম্পল, এই যে ওয়েস্টার্ন ঘাটস হ্যাভ এ গ্রেটার অ্যাম্ফিবিয়ান স্পিসিস ডাইভার্সিটি দেন দ্য ইস্টার্ন ঘাট। মানে আমাদের যে ওয়েস্টার্ন ঘাট আছে, ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা, সেখানে হচ্ছে অ্যাম্ফিবিয়ান, ওকে, উভচর প্রজাতির ডাইভার্সিটি বেশি দেখা যায় ইস্টার্ন ঘাট থেকে।
তারপর ইকোলজিক্যাল ডাইভার্সিটি কি বলছে, অ্যাট দ্য ইকোসিস্টেম লেভেল ইন্ডিয়া ফর ইনস্ট্যান্স উইথ ইটস deserts, rainforest, mangroves, coral reef, wetlands, estuaries and alpine meadows has a greater ecosystem diversity than the Scandinavian country like Norway. ওকে, এগুলোতে ডাইভার্সিটি দেখা যায়। ওকে, এটাই বলেছে। তাহলে এখান থেকে কোশ্চেন এই জায়গাটা থেকে আসে। ওকে, মনে রাখবি। আর এখানে যে ওয়েস্টার্ন ঘাটের ডাইভার্সিটি বলেছে, কিসের ডাইভার্সিটি দেখা যায় ওয়েস্টার্ন ঘাটে, উভচর, অ্যাম্ফিবিয়ান্স। তারপরে নেক্সট প্যারায় চলে যাব। নেক্সট প্যারাতে এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা ফ্যাক্ট আছে। টপিকটার নাম কি, হাউ মেনি স্পিসিস আর দেয়ার অন দ্য আর্থ অ্যান্ড হাউ মেনি ইন ইন্ডিয়া। মানে এই আর্থে, পৃথিবীতে কত স্পিসিস আছে এবং তার মধ্যে ইন্ডিয়াতে কত স্পিসিস আছে। দেখ, একটা অর্গানাইজেশন অ্যাকর্ডিং টু IUCN 2004 সালের রেকর্ড অনুসারে ইন্টারন্যাশনাল ইউনিয়ন কনজারভেশন অ্যান্ড ন্যাচারাল সিলেকশন, যেটা নেচারকে এরা কি হচ্ছে প্লান্ট আর হলো বিভিন্ন অ্যানিমেলের রেকর্ড এই অর্গানাইজেশনটা করে। তাহলে দেখ, টোটাল নাম্বার অফ প্লান্ট অ্যান্ড অ্যানিমেল স্পিসিস ডিসক্রাইবড সো ফার ইন স্লাইটলি মোর দেন কত, প্লান্ট আর অ্যানিমেলের যে ইয়েটা রেকর্ড করেছে 1.5 মিলিয়ন। ওকে, বাট উই হ্যাভ নো ক্লিয়ার আইডিয়া হাউ মেনি স্পিসিস আর ইয়েট টু বি ডিসকভার্ড অ্যান্ড ডিসক্রাইব। কিন্তু সঠিক এখনও জানি না আমরা, এটা বলছি। এস্টিমেটস ভেরি ওয়াইডলি অ্যান্ড মেনি অফ দেম আর অনলি এডুকেটেড গেসেস। এটা একটা আইডিয়া করে ধরা হয়েছে। ফর মেনি ট্যাক্সোনমি গ্রুপস স্পিসিস ইনভেন্টরিজ আর মোর কমপ্লিট ইন টেম্পারেট দ্যান ইন ট্রপিক্যাল কান্ট্রিজ। Considering that an overwhelmingly large proportion of the species waiting to be discovered are in the tropics. Okay, biologists make a statistical comparison of the temperate tropical species richness of an exhaustively studied group of insect and extrapolate দিস রেশিও। তো এখানে কিচ্ছু নেই, তো এখানে শুধু এটা মনে রাখবি যে কত প্লান্ট আর হলো অ্যানিমেল স্পিসিস বলেছে 1.5 মিলিয়ন। আর এই কে দিয়েছে এই সংস্থাটা IUCN। দেখ, তারপর এখানে একটা সাম এক্সট্রিম এস্টিমেটস রেঞ্জ ফ্রম 20 to 50 মিলিয়নস, যে গেস করে করেছে বায়োলজিস্টরা, গেস করেছে যে এত মিলিয়ন হতে পারে, স্পিসিস হতে পারে পৃথিবীতে আছে। কোথায়? পৃথিবীতে। ওকে, 20 থেকে 50 মিলিয়ন। বাট এ মোর কনজারভেটিভ অ্যান্ড দ্য সায়েন্টিফিক্যালি সাউন্ড এস্টিমেট মেড, কিন্তু সব থেকে কনজারভেটিভ অ্যান্ড সায়েন্টিফিক্যালি এস্টিমেট একটা গেস করেছে একজন ব্যক্তি, যেটা হলো রবার্ট মে। ওকে, এই রবার্ট মে ইনি কী করেছে, প্লেসেস দ্য গ্লোবাল স্পিসিস ডাইভার্সিটি অ্যাবাউট 7 মিলিয়ন। এটা কোশ্চেন এবার এসেছিলো নিটে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে রবার্ট মে কত করেছে এটা গেস করে, কিন্তু অ্যাকচুয়াল যেটা সঠিক ডাটা অ্যাপ্রক্স যেটা, এটা কে দিয়েছে, রবার্ট মে বলেছে যে গ্লোবাল স্পিসিস। ওকে, গ্লোবাল স্পিসিস কত আছে, 7 মিলিয়ন। ওকে, এটা এবার নিটে এসেছিলো। ওকে, 7 মিলিয়ন কার মত অনুসারে, রবার্ট মের মতে। তারপরের পেজে চলে যাবে। ওকে, তারপরের পেজে এখানেও কিছু ডাটা দেওয়া আছে। দেখ, এখানে আর্থ ডাইভার্সিটি বেসড অন দ্য কারেন্টলি অ্যাভেলেবেল স্পিসিস ইনভেন্টরিজ মোর দেন 70% অফ অল দ্য স্পিসিস রেকর্ডেড আর অ্যানিমেল। 70% কি অ্যানিমেল। অয়েল প্লান্টস ইনক্লুডিং, প্লান্টের মধ্যে কে কে আছে, অ্যালগি, ফাঞ্জি, ব্রায়োফাইটা, জিমনোস্পার্ম কম্প্রাইজেস নো মোর দ্যান 22% অফ দ্য টোটাল। মানে এইসব প্লান্টের মধ্যে কত আছে, 22%। অ্যান্ড অ্যামং অ্যানিমেলস ইনসেক্টস আর দ্য মোস্ট স্পিসিস রিচ ট্যাক্সোনমি গ্রুপ। আচ্ছা, অ্যানিমেলসের মধ্যে সব থেকে যেটা
ভ্যারাইটির মানে দেখা যায় স্পিসিস, বেশি স্পিসিস দেখা যায় কারণ অ্যানিমেলের মধ্যে ইনসেক্ট, ওকে, পোকা, অ্যান্ড মেকিং আপ মোর দেন 70% অফ দ্য টোটাল। প্রায় 70% অ্যানিমেলের মধ্যে 70% হলো ইনসেক্ট। দ্যাট মিনস আউট অফ এভরি 10 অ্যানিমেলস, মানে 10টা প্রাণীর মধ্যে অন দিস প্ল্যানেট, এই পৃথিবীতে 7টা হলো কি ইনসেক্ট, মানে 10 জনের মধ্যে 10 জন প্রাণীর মধ্যে 7টা ইনসেক্ট, ওকে। এগেইন হাউ উই ডু এক্সপ্লেন দিস এনরমাস ডাইভার্সিফিকেশন অফ ইনসেক্ট, এটা একটা কোশ্চিন, ওকে। দ্য নাম্বার অফ ফাঙ্গি species in the world is more than the combined total of the species of fish, amphibians, reptiles, animals. Biodiversity is depicted showing species number of major taxa. তারপর এখানে দেখ কয়েকটা দেওয়া আছে, ওকে, কি বলবো, হ্যাঁ, ডায়াগ্রাম দেওয়া আছে। এই ডায়াগ্রাম তিনটা ইম্পর্টেন্ট, ওকে। এই ডায়াগ্রাম থেকে এগুলো কোশ্চিন আসে, অলরেডি এসেছে, ওকে। দেখি এটা হচ্ছে ইনভার্টিব্রেটসের দেওয়া আছে, ভার্টিব্রেটস আর হলো প্লান্টস। ইনভার্টিব্রেটসের মধ্যে দেখতে পাচ্ছি যেখানে ইনসেক্ট, এটা ইনসেক্ট কভার করছে, তারপর হলো মোলাস্কা, তারপর ক্রাস্টেসিয়ান্স, তারপর হলো আদার অ্যানিমালস গ্রুপ। বুঝতে পারছিস? তাহলে এটা মনে রাখতে হবে। কোশ্চিনটা কীভাবে আসবে, এগুলো থাকবে না, এবিসিডি বলে দেবে, আর কোনটাকে, কোন জায়গাটাকে কী বোঝাচ্ছে, বুঝতে পারলি? তাহলে এখানে মনে রাখতে হবে। বেশি যে বললাম যে ইনসেক্ট হচ্ছে 70% আছে, এটা মনে রাখবি। এইভাবে এখানে ট্রিক একটা লেখা আছে, দেখ এখানে ইমকো, ওকে, ইমকো, এটা একটা ট্রিক করেছি আমি। আইতে হলো ইনসেক্ট, এমতে মোলাস্কা, সিতে হলো ক্রাস্টেসিয়ান্স, ওতে হলো আদার অ্যানিমাল গ্রুপ, 4টা আছে, ওকে। এভাবে মনে রাখবি। তারপর হলো ভার্টিব্রেটসের এখানে দেখ ফিশ, এটা হলো ফিশ অর্ধেক 50%, তারপর ম্যামালস, বার্ডস, তারপর হলো রেপটাইলস, তারপর হলো অ্যাম্ফিবিয়ান্স। তাহলে এটাও মনে রাখবি। এখানে একটা ট্রিক করেছি আমি, দেখ ট্রিকটা দেখ, ফিমব্রা, ওকে। এফআইতে হলো ফিশ, এমতে ম্যামেলস, ওকে, বিতে বার্ডস, আরতে রেপটাইলস, এতে হলো অ্যাম্ফিবিয়ান্স, ওকে। আশা করছি এই ট্রিকটা দিয়ে মনে রাখতে পারবি, ওকে। তারপর হলো প্লান্টসের দেখ ডায়াগ্রামটা। প্লান্টস হচ্ছে কি, এই অংশটা হলো ফাঙ্গি, তারপর এটা মস, তারপর হলো ফান্স, অ্যালিলস, তারপর হলো অ্যাঞ্জিওস্পার্ম, তারপর লাইকেন্স, তারপর অ্যালগি। এখানে একটা ট্রিক করেছি আমি, দেখ ফাম্ফালিয়া, FMFALA, ফাম্ফালা বা ফাম্ফালিয়া, যেটা মনে রাখবি, ফাম্ফালা, ওকে। এফতে হলো ফানজি, এমতে মস, এফতে ফান্স, অ্যালিলস, হ্যাঁ, এতে অ্যাঞ্জিওস্পার্ম, এলতে লাইকেন্স, এতে অ্যালগি। তো এটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ওকে, জায়গাটা মনে রাখতে হবে ডায়াগ্রাম। তারপরে চলে যাব হচ্ছে, দেখ নেক্সট, এখানে আর কিছু নেই, একবারে নেক্সট পেজে চলে যাবি। নেক্সট পেজে গিয়ে এখানে কিছু আবার ডাটা দেওয়া আছে, দেখ অলদো ইন্ডিয়া হ্যাজ অনলি, যে ইন্ডিয়াতে 2.4% অফ দ্য ওয়ার্ল্ডস ল্যান্ড এরিয়া, ওকে, ইটস শেয়ার দ্য গ্লোবাল স্পিসিস ডাইভার্সিটি, ইটস অ্যান ইমপ্রেসিভ 8.1%, ওকে। বলছে যে অলদো ইন্ডিয়া হচ্ছে যে ওয়ার্ল্ড ল্যান্ডের 1.4% ইয়ে করে শেয়ার করে, তার ইট শেয়ার গ্লোবাল স্পিসিস, আচ্ছা বুঝতে পারলি, গ্লোবাল যে স্পিসিস সেটার হচ্ছে পার্সেন্টেজ হিসেবে শেয়ার করে হলো 8.1%, মানে পুরো পৃথিবীর ল্যান্ড এরিয়ার হলো 2.4%, 100 ভাগের মধ্যে 2.4% হলো আমাদের ভারত ইয়ে কভার করে আছে, বুঝতে পারলি। আর গ্লোবাল স্পিসিস মানে স্পিসিস ডাইভার্সিটিতে পুরো ওয়ার্ল্ডে 8.1% হচ্ছে ভারতের অংশীদার, ওকে, ভারত শেয়ার করছে, বুঝতে পেরেছিস। দ্যাট ইজ হোয়াট মেক্স আওয়ার কান্ট্রি ওয়ান অফ দ্য 12 মেগা ডাইভার্সিটি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। দেখ মেগা ডাইভার্সিটি কান্ট্রি কোনগুলোকে বলা হয়, যেগুলোতে জীব বৈচিত্র্যতা খুব বেশি পরিমাণে দেখা যায়, ওকে, সেগুলোকে বলা হয় মেগা ডাইভার্সিটি কান্ট্রি। 12টা মেগা ডাইভার্সিটি কান্ট্রির মধ্যে আমাদের ইন্ডিয়াও তার মধ্যে আসে, ওকে।
তারপর এখানে আবার ডাটা দেওয়া আছে নিয়ারলি 45,000 স্পিসিস হচ্ছে প্লান্টের অ্যান্ড টোয়াইস এস মেনি অফ অ্যানিমালস হ্যাভ বিন রেকর্ডেড ফ্রম ইন্ডিয়া। ওকে, তারপর এখানে আর কিছু পড়তে হবে না। ওকে, শুধু এইখানে এই পার্সেন্টেজটা মনে রাখবি। মানে গ্লোবাল যে স্পিসিস ডাইভার্সিটি হচ্ছে 8.1%। ইন্ডিয়া কী করে পার্টিসিপেট করে, ইন্ডিয়া পার্টিসিপেট বলতে ইন্ডিয়ার অবদান, বুঝতে পারলি, 100 ভাগের মধ্যে। তারপর এখানে প্যাটার্ন অফ বায়োডাইভার্সিটি, প্যাটার্ন অফ বায়োডাইভার্সিটির মধ্যে এখানে একটা জাস্ট খালি জিনিস বলবো, কিচ্ছু পড়তে হবে না এখানে। জিনিসটা এই জায়গায় এখানে একটা নয় যে আমাদের যে মানে পৃথিবীর যে বায়োডাইভার্সিটি তার মধ্যে সবথেকে বেশি ডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্যতা দেখা যায় হচ্ছে ট্রপিক্যাল অ্যামাজন যে ফরেস্ট, ওকে, অ্যামাজন রেইন ফরেস্ট জানিস, ওকে, যেটা অ্যামাজনের যে জঙ্গল, ওকে, বুঝতে পারলি, সেখানে বিভিন্ন প্রজাতির জীব আছে, বুঝতে পারছিস। সেখানে এই কোশ্চেনটা এবার নিতে এসেছিলো, এবার না গতবার এসেছিলো। ওকে, হ্যাঁ, অপশন থাকবে কোথায়, অ্যামাজন রেইন ফরেস্টে হচ্ছে প্রচুর জীবের বৈচিত্র্য, তারা বুঝতে পারছিস, কারণ ওখানে এত বড় জঙ্গল, হ্যাঁ, বিভিন্ন জীব, বিভিন্ন প্রকারের জীব ওখানে বাস করে। ওকে, এটা শুধু মনে রাখবি। আরেকটা জিনিস যে অ্যামাজন যে ইয়েটা, হ্যাঁ, যে ফরেস্ট যে জঙ্গল, ওকে, হাজার হাজার কিলোমিটার জুড়ে, ওকে অ্যামাজনকে পৃথিবীর ইয়ে বলা হয়, লাংস অফ প্ল্যানেট বলা হয়, প্ল্যানেট, ওকে, মানে ম্যাক্সিমাম অক্সিজেনটা ওখান থেকেই আসে, ওকে, অ্যামাজন জঙ্গলের যে প্লান্ট থেকে গ্রেটেস্ট বায়োডাইভার্সিটি দেখা যায় ওখানে। তারপরের পেজে চলে আসবি। ওকে, তারপরের পেজে এইদিকে চলে আসবি একবারে। দেখ, যেই জায়গাগুলো শুধু বলছি সেগুলো পর ভালো করে হয়ে যাবে। স্পিসিস এরিয়া রিলেশনশিপ, ভেরি ইম্পর্টেন্ট এখানে একটা টপিক। ওকে, স্পিসিস এরিয়া রিলেশনশিপ মানে কোনো একটা জীবের মানে জীবের প্রজাতির সঙ্গে এরিয়া মানে জায়গার ক্ষেত্রফলের রিলেশনশিপ কেমন হবে তার এটা উপর এখানে কিছু বলা হয়েছে। কী বলা হয়েছে দেখ, ডিউরিং দিস পাইনিয়ারিং অ্যান্ড এক্সটেন্সিভ এক্সপ্লোরেশন ইন দ্য ওয়াইল্ডারনেস অফ সাউথ আমেরিকা অ্যান্ড জঙ্গল, দ্য গ্রেট জার্মান ন্যাচারালিস্ট অ্যান্ড জিওগ্রাফার, একজন ন্যাচারালিস্ট অ্যান্ড জিওগ্রাফার আলেকজান্ডার ভন হামবোল্ট, ভেরি ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন এসেছিল। ওকে, আলেকজান্ডার হামবোল্ট, প্রথম তো আলেকজান্ডার হামবোল্ট হচ্ছে কার উপরে রিসার্চ করেছিল, এই যে স্পিসিস এরিয়া রিলেশনশিপ, এটা মনে রাখতে হবে। সে কী করেছিল দেখ, অবজার্ভ দ্যাট উইদিন এ রিজন স্পিসিস রিচনেস ইনক্রিজ উইথ ইনক্রিজিং এক্সপ্লোরড এরিয়া। সে প্রথমে লক্ষ্য করেছিল যে রিজন স্পিসিস রিচনেস মানে স্পিসিস বাড়বে, কোনো একটা প্রজাতির সংখ্যাটা বেড়ে যাবে, কি ওই নির্দিষ্ট একটা মানে যেখানে স্পিসিসটা আছে তার যদি জায়গাটা কি হচ্ছে বেড়ে যায়, এরিয়া যদি বাড়ে, মানে এরিয়া বাড়ার সঙ্গে সঙ্গে স্পিসিসটার সংখ্যাটাও বেড়ে যাবে। ওকে, কিন্তু বাট অনলি আপ টু এ লিমিট, কিন্তু একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত। ওকে, মানে বাড়তে বাড়তে ধরো একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই বাড়বে, তার থেকে কিন্তু বাড়তে পারবে না, একটা নির্দিষ্ট সীমায় গিয়ে কী হচ্ছে তারপর কনস্ট্যান্ট হয়ে যাবে, বুঝতে পারলি। তাহলে এটা মনে রাখতে হবে, এটা ফর্মুলার মতো মনে রাখতে হবে, বুঝতে পারছিস। হ্যাঁ, যেমন ফিজিক্সে আমরা পড়েছিলাম, হ্যাঁ, পীড়ন বিকৃতির সমানুপাতিক। ওকে, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত হুকের সূত্র তো ওই রকমই, মানে প্রজাতির সংখ্যা বাড়বে, প্রজাতির রিচনেসটা বাড়বে, ওকে, এরিয়া যখন বাড়বে কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। ওকে, ইন ফ্যাক্ট দ্য রিলেশন বিটুইন স্পিসিস রিচনেস অ্যান্ড এরিয়া ফর এ ওয়াইড ভ্যারাইটি অফ টেক্সা, যে এনজিওস্পার্ম প্লান্টস বা যে কোনো স্পিসির ক্ষেত্রে হতে পারে। ওকে, উদ্ভিদের ক্ষেত্রে হতে পারে, যে প্লান্ট মানে উদ্ভিদের মধ্যে যত প্লান্ট আছে, বুঝতে পারলি। বার্ডস, প্রাণীর ক্ষেত্রে হতে পারে, বার্ডস, হ্যাঁ, ফ্রেশ ওয়াটার ফিশেস টার্ন আউট টু বি রেক্টাঙ্গুলার প্যারাবোলা। তার জন্য যে তিনি একটা মানে ম্যাথামেটিক্যাল করে দেখেছে, ক্যালকুলেশন করে দেখেছিলেন, বুঝতে পারলি, তার জন্য তিনি একটা গ্রাফ পেয়েছিলেন এটার জন্য স্পিসিস আর এরিয়ার মধ্যে। ওকে।
স্পেসিস রিচনেস আর হলো এরিয়ার মধ্যে। ওকে, তো এই গ্রাফটা এখানে দেখতে পাচ্ছি, এখানে লক্ষ্য কর, দেখ এই দিকটা কি বুঝিয়েছে, এরিয়া জায়গা, আর এদিকে হলো স্পেসিস রিচনেস। তো দেখ এখানে গ্রাফটা লক্ষ্য কর যে এই যে এরিয়াও বাড়ছে সমানুপাতিক, এই পর্যন্ত দেখ যে এরিয়া বাড়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, স্পিসিস রিচনেস বাড়ছে, মানে কোনো একটা প্রজাতির সংখ্যা বাড়ছে, জায়গার পরিমাণ বাড়ছে তো জনসংখ্যা বাড়ছে। ওকে, বুঝতে পারলি? তো বাড়তে 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 কি একটা এই যে দেখ একটা আপ টু লিমিটে গিয়ে কী হচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আমরা যে গ্রাফগুলো করেছিলাম কি না, এরকম সোজা হয়ে গেলে কি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো এই যে গ্রাফটা, এটা দেখ রেক্টাঙ্গুলার হাইপারবোলা গ্রাফ এরকম হয়। তো এই এস দেখ এখানে এসটা কি, এসটা দ্বারা বোঝাচ্ছে স্পিসিস রিচনেস সমান সমান সি এ জেড, এ টু দি পাওয়ার জেড। এখানে সিটা হলো তোর একটা কি বলবো, এটাকে ইন্টারসেপ্ট বলা হয়। ওকে, আর জেডটা হলো তোর স্লোপ। ওকে, আর এটা কি, এ হলো এরিয়া। বুঝতে পেরেছিস? এটা মনে রাখতে হবে। বোঝা গেছে? এখন এই গ্রাফটাই ওকে, এটাকে যদি লগ করে দেওয়া হয়, লগ ওকে, লগ জানিস ম্যাথামেটিক্সে যে লগ পড়েছি। ওকে, লগারিদম, তার লগারিদম করলে দেখ এইদিকে লগ এস, লগ দিয়ে গুণ করে দেওয়া হলো, তাহলে লগ এইদিকেও লগ করে দেওয়া হচ্ছে, গুণ থাকলে কী হচ্ছে, লগে যোগ হয়, আলাদা আলাদাভাবে লেখা যায়। তারপর সামনে যে পাওয়ারটা কী হচ্ছে, সামনে চলে আসে, তাহলে এই ইকুয়েশনটা পেলাম। এখন এই ইকুয়েশনটা আবার, এই ইকুয়েশনটা লক্ষ্য করে, এটা একটা আবার সরলরেখার ইকুয়েশন। ওকে, সরলরেখার ইকুয়েশন এরকম হয় কি না, ওয়াই ইজ ইকুয়াল টু কী হয়, এম এক্স প্লাস সি। বুঝতে পেরেছিস? গ্রাফ খুব ভালোভাবে অনেকবার করেছি। তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা নিটে এসেছিল রিসেন্ট। বুঝতে পারলি? প্রথম তো খুব সহজ কোশ্চিন আসতে পারে এইভাবে, যে এই স্পিসিস এরিয়া রিলেশনশিপ কে দিয়েছে, আলেকজান্ডার ভন হামবোল্ড, আর এই গ্রাফটাও আসে। তাহলে এটা পড়ে নিবি, এই পর্যন্ত হয়ে যাবে। ওকে, স্টেটমেন্টটা যে বলেছে যে স্পিসিস রিচনেস বাড়বে এরিয়া বাড়ার সঙ্গে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত। ওকে, সার্টেন লিমিট পর্যন্ত। তারপরে নেক্সট এখানে নেক্সট ইয়েতে চলে যাব, নেক্সট যে ইয়েটা টপিক। ওকে, দ্য ইম্পর্টেন্স অফ স্পিসিস ডাইভার্সিটি টু দ্য ইকোসিস্টেম। ইম্পর্টেন্স, ওকে, গুরুত্ব, স্পিসিস ডাইভার্সিটি টু ইকোসিস্টেম। ওকে, বলছি স্পিসিস ডাইভার্সিটির গুরুত্ব কী ইকোসিস্টেমে, ওকে, বাস্তুতন্ত্রে। তাহলে এখানে খুব ভালো একটা কনসেপ্ট দেওয়া আছে, যেটা ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে নিট পরীক্ষায়। দেখ এখানে এই জায়গায় চলে আসবো। হ্যাঁ, এই স্টেবল কমিউনিটি, হ্যাঁ জাস্ট মিনিট, এক সেকেন্ড, ট্রেনটা যাক। দেখ এই স্টেবল কমিউনিটি শুড নট শো টু মাচ ভেরিয়েশন ইন প্রোডাক্টিভিটি ফর ইয়ার টু ইয়ার। ইট মাস্ট বি আইদার রেজিস্ট্যান্স অর রিলায়েন্স। দেখ এখানে একবারই চলে আসবো, এখানে একজন এর কথা বলেছে, সায়েন্টিস্ট বলতে পারি, যে সায়েন্টিস্টকে দেখ, ডেভিড টিলম্যানস a long-term ecosystem experiment using outdoor plots provides some tentative answer. Tiltman found that plots with more species showed less year-to-year variation in total biomass. ওকে, তাহলে এই স্টেটমেন্টটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যান্ড হি অলসো শোড দ্যাট হিজ এক্সপেরিমেন্ট ইনক্রিজ ডাইভার্সিটি কন্ট্রিবিউট টু হায়ার প্রোডাক্টিভিটি। সো এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এই যে টিল্ডম্যান, ওকে, এটা কোশ্চিন আসবে। ওকে, টিল্ডম্যান কি বলছে, যে একটা জায়গাতে স্পিসিস যত বেশি থাকবে, হ্যাঁ, লেস ইয়ার, কম সময়ের মধ্যে কি হচ্ছে, লেস ইয়ার, কম সময়, টু ইয়ার মানে বছরের পর বছর কী হচ্ছে, ওখানে একটা ভেরিয়েশন দেখা যাবে। এবং সে এটাও দেখে, যে এক্সপেরিমেন্ট করে দেখে, ইনক্রিজ কী হবে, বায়োডাইভার্সিটি, ইনক্রিজ ডাইভার্সিটি কন্ট্রিবিউটেড, ডাইভার্সিটি বাড়ার সঙ্গে সঙ্গে কী হবে, হ্যাঁ, প্রোডাক্টিভিটি বাড়বে, হায়ার প্রোডাক্টিভিটি। দেখ জনসংখ্যা বাড়বে, মাস বাড়ার সঙ্গে কি প্রোডাক্টিভিটি বাড়বে। তাহলে এটা হলো টিল্টম্যান বলেছে। ওকে, তারপরে তোরা চলে আসবি হচ্ছে
এই জায়গায় ওকে, মানে স্পিসিসের কোনো একটা জীবের, যে কোনো জীব আমাদের পরিবেশে যেসব জীব আছে প্রত্যেকটা জীবেরই এই পরিবেশে কিছু না কিছু অবদান আছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। ওকে, সেটা তোরা জানিস। ওকে, এই জিনিসগুলো আমি বারবার বলি কারণ এই জিনিসগুলো কোনো একটা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জীব থেকে এমনিতে মানে কি বলবো, প্রত্যেকটারই ভূমিকা আছে, যেটা বলতে চাচ্ছি আমি। ওকে, একটা পিঁপড়ারও আমাদের এই পরিবেশে কী হচ্ছে ভূমিকা আছে। ওকে, এই পরিবেশের তারও অবদান আছে। ওকে, সায়েন্টিফিকভাবে যদি দেখি তো এটাই এখানে বলতে যাচ্ছে, এই টপিকটার উদ্দেশ্যটা এটাই। ওকে, দেখ এখানে আরেকজন সায়েন্টিস্ট একটা খুবই ভালো উদাহরণ দিয়েছে যে একে অপরের সঙ্গে আমরা জীবেরা, মানুষের সঙ্গে অন্য জীবেরা কিভাবে আমাদের এই বাস্তুতন্ত্রটাকে মানে ভারসাম্য বজায় রেখেছে এবং একে অপরের উপর আমরা কীভাবে নির্ভরশীল, বুঝতে পারলি। দেখ, দেয়ার আর নো ডাইরেক্ট অ্যান্সার টু সাচ naive question, but we can develop a proper perspective through an analogy, the রিভেট প্রপার হাইপোথেসিস। এখানে একটা হাইপোথেসিস বলেছে, দেখ এটা সায়েন্টিফিক্যালি প্রুফ নয়, মানে এটা একটা কী করছে যে সায়েন্টিস্ট কী করছে, কল্পনা করেছে অ্যাকচুয়ালি, যেটা বাস্তবে আমাদের পরিবেশে হয়। ওকে, রিভেট প্রপার হাইপোথেসিস, এটাকে রিভেট প্রপার হাইপোথেসিস বলা হয়। কে দিয়েছে এটা? স্ট্যানফোর্ডের ইকোলজিস্ট পল ইরলিচ। ওকে, ইরলিচ ইজ ইন অ্যান এরোপ্লেন, সে একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছে যে ইন অ্যান এরোপ্লেনটাকে একটা কী বলছে, ইকোসিস্টেম ভেবেছে। ওকে, অল পার্টস আর জয়েন টুগেদার ইউজিং থাউজেন্ড অফ রিভেটস স্পিসিস ইন এভরি প্যাসেঞ্জার ট্রাভেলিং ইন it start popping a rivets to take home, causing a species to become extinct. It may not affect flight safety, proper functioning of the ecosystem initially, but as more and more rivets are removed, the plant becomes dangerously weak over a period of time. Furthermore, which rivet is removed may also be critical. Loss of rivet on the wings, key species that drive major ecosystem functions, it's obviously a more serious threat to flight safety than loss of few rivets on the seat or windows inside the plane. Very very important. তোরা দেখ কিছু বুঝতে পারিসনি মনে হয়। দেখ এবার আমি জিনিসটা বলছি, এখানে বলেছে যে আমরা দেখ আমাদের কোথায় বাস করি আমরা, মানে বায়োলজি দিক থেকে যদি আমি বলি, কি বলে আমরা ইকোসিস্টেম। তো ইকোসিস্টেমে অন্য জীবের একটা ইকোসিস্টেমকে কিভাবে অন্য জীব সহায়তা করছে, আমি যদি বলি একটা বনে, ওকে, একটা জঙ্গলে, ওকে, কোনো একটা বড় জঙ্গলে যেখানে ধর সাপোজ টাইগার আছে, ওকে, বাঘ আছে, ওই বাঘ আছে এবং বাঘ কী করেছে ওখানকার ইকোসিস্টেমের ভারসাম্যটাকে বজায় করে, ইকোসিস্টেমটাকে টিকিয়ে রেখেছে। কিভাবে? বাঘ কাকে শিকার করে খায়? হরিণকে। হরিণ কী খায়? ঘাসকে। ওকে, বুঝতে পারলি। তো এইভাবে ওখানের যে সাইকেলটা, ওকে, মানে তারপর কি হচ্ছে যে একে অপরের সঙ্গে নির্ভরশীল হয়ে আছে এবং সেখানকার পরিবেশ ইকোসিস্টেমটা টিকে আছে। তো এখানে একটা এইরকমই এক্সাম্পল দিয়েছে। কিন্তু সাপোজ ভাব যদি সেখানে ওই জঙ্গলের মধ্যে বাঘ না থাকতো, তাহলে বাঘ না থাকলে সেখানে হরিণের সংখ্যা এত বেড়ে যাবে। ওকে, সেই হরিণের সংখ্যা বাড়ার কারণে কি হবে, ঘাসগুলোকে কি করবে, হরিণ খেয়ে ফেলবে। যেহেতু ঘাসের মানে কি বলবো, ঘাসের পরিমাণ কমে যাবে। ওকে, এর ফলে কী হবে, ওখানকার যে ইকোসিস্টেমটা কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আনব্যালেন্স হয়ে যাবে। তো একইভাবে বলছি যে প্রত্যেকটা জীব কীভাবে আমাদের কোনো একটা জীব একটা ইকোসিস্টেমকে কীভাবে টিকিয়ে রাখছে। বলছে যে একটা এরোপ্লেনটাকে ইকোসিস্টেম ভেবেছে। ওকে, আর এরোপ্লেনের যে ইয়েগুলো থাকে, সিটগুলো, ওকে,
আর জানলাতে এরোপ্লেনটা কি হচ্ছে লোহা দিয়ে তৈরি হয়, বিভিন্ন মেটাল দিয়ে তৈরি হয়। তো ওগুলোকে কিভাবে জয়েন করা হয়, খিল দিয়ে, বুঝতে পারলি, খিল দিয়ে জয়েন করা, যেগুলোকে রিভেটস বলা হয়। তো ওগুলোকে হচ্ছে স্পেসিসের সমান ধরেছে। তো এটা হাইপোথিসিসটা বলছে যে যদি এরোপ্লেনটা ওড়ার সময় এরোপ্লেনে যে যাত্রীরা বসবে, ওই এরোপ্লেনের যে সিট আছে, সিটের যে খিল আছে বা ভিতরে যে জানলার খিল আছে, ওগুলো যদি একটা একটা করে নিয়ে বাড়ি চলে যায়, বা ওগুলো কোনো কারণে যদি এরোপ্লেনের ভিতরের সিটের যদি খিল খুলে যায়, ওকে রিভেটস খুলে যায়, বা হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে প্লেনের উপর কিন্তু এতটা কোনো বড় প্রভাব পড়বে না। মানে প্লেনটা ঠিক থাকবে, মোটামুটি ঠিক থাকবে ইনিশিয়ালি, প্রথম দিকে। কিন্তু একটা দুটো খিল খুললে ওকে সেটা কি হচ্ছে ঠিক থাকবে, কিন্তু দেখা গেলো যে সংখ্যাটা যখন বেড়ে যাবে, যে দেখা গেলো 100টা সিট আছে এরোপ্লেনের মধ্যে, তার মধ্যে 50টা সিটের খিল খুলে নেওয়া হয়েছে, বা জানলার কিছু খিল খুলে নিয়েছে বা নষ্ট হয়ে গেছে, তাহলে এরোপ্লেনটা কি ঠিক থাকবে? ঠিক থাকবে না। তো বলছে যে ঠিক থাকবে না। ওইরকমই একটা পরিবেশে বা ইকোসিস্টেমে কোনো একটা জীবের ভূমিকা আছে, সেটা 2-1টা যখন মারা যাবে, না থাকবে, সেটাতে কোনো প্রভাব পড়বে না পরিবেশের উপর, কিন্তু ওই ইকোসিস্টেমটার উপর। কিন্তু তার সংখ্যাটা যখন অত্যাধিক পরিমাণে কমে যাবে, ম্যাক্সিমাম পরিমাণ কমে যাবে, তখন কি ওই পরিবেশটা কি হচ্ছে আনব্যালেন্সড হয়ে যাবে, ওখানে ইকোসিস্টেমটা আনব্যালেন্স হয়ে যাবে। এবং আরও বলেছে যেটা, যে ওখানে এমন কিছু প্রত্যেকটা ইকোসিস্টেমে স্পিসিস আছে যারা কি হচ্ছে মুখ্য ভূমিকা পালন করছে, যাদের কি স্পিসিস বলা হয়। ওকে, কি স্পিসিস বলা হয়, যেমন আমি বললাম যে বনে, জঙ্গলে, বড় জঙ্গলে ওখানে কি স্পিসিসকে, একটা বড় জঙ্গলে যদি বলি বাঘ হচ্ছে কি ওখানকার ইকোসিস্টেমটা টিকিয়ে রেখেছে। ওকে, যে চেনটা, ওকে, ইকোসিস্টেম, বুঝতে পারলি। তো এই জায়গাটা বলছে যে এখন এই এরোপ্লেনের যে বলছে যে বাইরের যে আছে, উইংসগুলো আছে, এরোপ্লেনের যে পাখাগুলো, ওই পাখাগুলোর যদি খিল খুলে নেওয়া হয়, রিভেটস খুলে নেওয়া হয়, তাহলে তখন কিন্তু প্লেনটা কি হবে, একবারে খুব ডেঞ্জারাস সিচুয়েশনে থাকবে। মানে এটা কখন ভাবছে, যখন প্লেনটা কি হচ্ছে ফ্লাই করছে, ওকে, উপরে আছে, তো কোনো কারণে যদি একটা খিল, মানে পাখার একটা খিল খুলে যায়, তাহলে কিন্তু সবার, ওই প্লেনের মধ্যে যতজন যাত্রী আছে সবার জীবন কিন্তু কী হবে, অনিশ্চিত হয়ে যাবে, বুঝতে পারলি। তো এটাই উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছে যে আমাদের একটা কোনো ইকোসিস্টেমে, যে কোনো একটা ইকোসিস্টেমে যে একটা যে কী স্পিসিস থাকে, তার ভূমিকা কত গুরুত্বপূর্ণ, ওকে, সেটা তার থাকা কতটা মানে জরুরি। ওকে, তাহলে এটাকেই রিভেট প্রপার হাইপোথিসিস বলা হয়। তো তোরা বুঝতে পেরেছিস এবার জিনিসটা, যে জেনারেলি প্রত্যেকটা জীবের আমাদের পরিবেশের মধ্যে তাদের ভূমিকা আছে। ওকে, তো এটা অনেকবার কোশ্চেন এসেছে নিটে। ওকে, স্ট্যানফোর্ড ইকোলজিস্ট, এটা বেশ, এই সায়েন্টিস্টের নাম মনে রাখতে হবে। ওকে, আর হলো রিভেট প্রপার থিসিস কী বলতে যাচ্ছে, এখান থেকে একটা জিনিস চলে আসে যে কি স্টোন স্পিসিস, যেটাকে বলা হয় কি স্পিসিস বলছে কি, মানে যেটা হচ্ছে ওই ইকোসিস্টেমটাকে কী করছে, ড্রাইভ করছে, মানে মেজর ইকোসিস্টেম ফাংশনস, মানে কোনো একটা নির্দিষ্ট ইকোসিস্টেমের, যার দ্বারা হচ্ছে ইকোসিস্টেমটা ওখানকার পরিচালিত হচ্ছে। যদি বলি একটা সুন্দরবন জঙ্গলের এখানকার কি স্টোন স্পিসিস কী হবে, টাইগার হবে। ওকে, মানে টাইগার হচ্ছে তোর বাঘ কী করছে, হরিণকে খাচ্ছে, হরিণ ঘাসকে খাচ্ছে, এইভাবে কি ওখানকার খাদ্য শৃঙ্খলটা, চেনটা বোঝা ঠিক আছে, বুঝতে পেরেছিস। তাহলে এটা ইম্পর্টেন্ট খুব, এটা পড়ে নিবি। তারপরের টপিকে আমি চলে যাব। দেখ, পরের যে টপিক, লস অফ বায়োডাইভার্সিটি। ওকে, লস অফ বায়োডাইভার্সিটি কী কী কারণে, হ্যাঁ, বায়োডাইভার্সিটি লস যে হচ্ছে সেটা দেখবো এখানে, সেই সম্পর্কে বলা হয়েছে, বায়োডাইভার্সিটি ধ্বংস। ওকে, তো দেখ এই জায়গায় একবার চলে আসবে, এই জায়গায় এখানে দেখতে পাচ্ছিস এই যে IUCN, হ্যাঁ, রেড লিস্ট 2004 সালের রেকর্ড অনুসারে ডকুমেন্টস দ্য এক্সটিংশন অফ
কত 784 হ্যাঁ 784 স্পিসিস ইনক্লুডিং 33 হ্যাঁ 338 ভার্টিব্রেটস আর হলো 359 ইনভার্টিব্রেটস অ্যান্ড 87 প্লান্টস। অ্যান্ড ইন দ্য লাস্ট মানে 500 বছরের মধ্যে এতগুলো কি স্পিসিস এক্সটিংক্ট হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, বুঝতে পারলি? এই সংস্থার রেকর্ড অনুসারে সাম এক্সাম্পলস অফ রিসেন্ট যে সাম্প্রতিক যেসব প্রাণী এক্সটিংক্ট হয়েছে, বিলুপ্ত হয়ে গেছে, যেমন ডোডো, হ্যাঁ মরিশাস যে দেশটা ওখানে ছিল এটা। তারপর হলো কোয়াগা, আফ্রিকাতে পাওয়া যায়, হ্যাঁ তারপর পাওয়া যেত। থ্যালাসিয়ান অস্ট্রেলিয়াতে পাওয়া যেত। তারপর স্টেলার সি কাউ, এই যে স্টেলার সি কাউটা, এটা মনে রাখবি এটা একটা স্তন্যপায়ী, হ্যাঁ জলজ স্তন্যপায়ী। অ্যান্ড 3 সাব স্পিসিস অফ বালি, জাভান আর হলো ক্যাসপিয়ান অফ টাইগারের 3টা স্পিসিস। তো এখান থেকে কোশ্চিন আসে, ওকে এগুলো কোন দেশের, যে দেশটার নাম দেওয়া আছে এগুলো মনে রাখতে হবে, বুঝতে পারলি? এটা শুধু লাস্ট 20 years অ্যালোন হ্যাভ উইটনেসড দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ 27 স্পিসিস। এটা মনে রাখার দরকার নেই। তারপর এইদিকে চলে আসবি নেক্সট পেজে একবারে এখানে চলে আসবি, ওকে এই যে এখান থেকে ইন জেনারেল লস অফ বায়োডাইভার্সিটি ইন রিজন মে লেড টু ডিক্লাইন দ্য প্লান্ট প্রোডাকশন, লোয়ার্ড রেজিস্ট্যান্স অফ এনভায়রনমেন্টাল perturbations such as drought and increased variability in certain ecosystem process such as plant productivity, water use and pest and disease cycle. তো দেখ লস অফ ডাইভার্সিটি, হ্যাঁ দ্য কজেস অফ ডাইভার্সিটি লসেস, হ্যাঁ ডাইভার্সিটি যে লস হয়ে যাচ্ছে তার কারণ কি, মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে, ওকে অনেকবার এসেছে এখানে যে ডাইভার্সিটি কী কারণ লস হচ্ছে। ফার্স্ট কারণ হলো হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, যে বাসস্থান যদি না থাকে তাহলে কোথায় থাকবে প্রাণীরা, বুঝতে পারলি? বলছে হ্যাবিটেট লস্ট এবং তাদের খণ্ডীভবন, ফ্র্যাগমেন্টেশন। বাসস্থান যখন থাকছে না তখন কী হচ্ছে, এদিক ওদিক চলে যাচ্ছে এক জায়গা থেকে, তারপর ধীরে ধীরে কী হচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড কজ ড্রাইভিং অ্যানিমেল অ্যান্ড প্লান্ট টু এক্সটিংশন, বিলুপ্তর, ওকে বিলুপ্ত হওয়ার হচ্ছে এটা প্রধান কারণ। ওকে কোশ্চিনটা কিন্তু এইভাবে আসে, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ বায়োডাইভার্সিটি লস, ওকে তাহলে এটাই অ্যান্সার হবে। দ্য মোস্ট ড্রামেটিক এক্সাম্পল যে হ্যাবিটেট লস ক্যাম ফ্রম ট্রপিক্যাল রেইন ফরেস্ট ওয়ান্স কভারিং মোর দ্যান, এই যে ট্রপিক্যাল রেইন ফরেস্টের লস প্রায় কি 40% পৃথিবীর, হ্যাঁ আর্থ সারফেসের। দিস রেইন ফরেস্ট নাও কভার, যেটা হলো 40% করতো সেটা এখন বর্তমানে কি হচ্ছে, হ্যাঁ 6%-এরও কম আছে। ওকে দে আর বিং ডেস্ট্রয়েড ফাস্ট, তার দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে, ওকে এটা, ওকে এই যে রেন ফরেস্ট, হ্যাঁ মেনি বাই দ্য টাইম ইউ ফিনিশ রিডিং দিস চ্যাপ্টার 100,000 more hectares of rainforest you would have been lost। বলছে যে তুমি এই চ্যাপ্টারটা শেষ করতে করতে প্রায় 1000 হেক্টর জমি, ওকে রেইন ফরেস্ট যেখানে, সে তুমি কী করছে, নষ্ট হয়ে যাবে, হারিয়ে যাবে। কি অদ্ভুত কথা বলছে, বুঝতে পারলি? যে এই চ্যাপ্টারটা আমি যতক্ষণ সময় শেষ করব সেই সময়ের মধ্যে পৃথিবীতে মানে কি বলবো 1000 হেক্টর জমি রেইন ফরেস্ট কী হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। দ্য অ্যামাজন রেইন ফরেস্ট, এই যে অ্যামাজন রেইন ফরেস্ট যেটা, ইট ইজ সো হিউজ, অনেক বড়, হ্যাঁ দ্যাট ইজ কল লাং অফ দ্য প্ল্যানেট, হ্যাঁ পৃথিবীর কী বলা হয়, ফুসফুস বলা হয়, কারণ ম্যাক্সিমাম অক্সিজেনটা এই অ্যামাজন রেইন ফরেস্ট থেকে আসে। এটা কোশ্চিন এসেছিল, ওকে তাহলে এটাও কোশ্চিন মোস্ট ইম্পর্টেন্ট। ওকে তারপরে বলছে হারবারিং probably millions of species is being cut and cleared for cultivation, soybeans or for conservation or to grassland for raising beef cattle. Besides total loss, the degradation of the many habitats by population also threatens the survival of many species. When large habitats are broken up into small fragments,
Due to various human activities, mammals and birds requiring large territories and certain animals with migratory habitats are badly affected, leading to population declines. দেখ এই যে ফ্র্যাগমেন্টেশন, হ্যাবিটেট লস তো বুঝতেছি যে বাসস্থান কমে যাচ্ছে, ওকে, বন জঙ্গল কমে যাওয়ার ফলে। এর ফলে কি হচ্ছে যে ধর কোনো একটা বৃহৎ জঙ্গলে, ওকে, কয়েকটা ধর প্রজাতি কোনো প্রাণী ছিল, সেখানে জঙ্গলটা কী হচ্ছে কমে যাওয়ার ফলে অন্য জায়গায় চলে গেল, তাহলে ফ্র্যাগমেন্টেশন হয়ে যাচ্ছে, ওকে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এবং আলাদা আলাদা হয়ে যাওয়ার ফলে কি তারা ধীরে ধীরে কী হচ্ছে কমতে কমতে, হ্যাঁ, ধীরে ধীরে তাদের মানে এত ডিক্লাইন হয়ে যাচ্ছে যে বিলুপ্ত হয়ে যাচ্ছে ধীরে। তারপর যে পয়েন্টটা হলো হ্যাবিটেট ওভার এক্সপ্লয়টেশন। হিউম্যান হ্যাভ অলওয়েজ ডিপেন্ড অন নেচার ফর ফুড অ্যান্ড শেল্টার, বাট হোয়েন ইট টার্নস টু গ্রিড, হ্যাঁ, ইট লেটস টু কী বলছে ওভার এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। বলছে যে ন্যাচারাল, আমরা যে বলছি যে আমরা নেচার, মানুষ কি আমরা হিউম্যান, আমরা নেচারের উপর নির্ভরশীল, নেচার থেকে আমরা প্রচুর সম্পদ নিচ্ছি, ওকে, কিন্তু রিটার্নে খুবই কম পরিমাণ দিই আমরা নেচারকে। এখন পরিস্থিতি বুঝতে পারছিস যে করোনার পরিস্থিতি থেকে, তো ওটাই বলছি যে নেচারে যে প্রাকৃতিক সম্পদগুলো নিচ্ছি, কিন্তু প্রাকৃতিক এবং সেই সম্পদগুলোর আমরাও অপব্যবহারও করছি, ওভার এক্সপ্লয়টেশন, মানে অত্যাধিক পরিমাণে ব্যবহার করছি, ওভার এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্স, প্রাকৃতিক সম্পদ। এর ফলে বিভিন্ন যেগুলো প্রবলেম সৃষ্টি হচ্ছে, দেখ মেনি স্পিসিস এক্সটিংশন ইন দ্য লাস্ট, অনেক প্রজাতি বিলুপ্ত হয়েছে লাস্ট গত 500 বছরে। যেমন এই যে অলরেডি যেটা স্টেলার সি কাউ, প্যাসেঞ্জার পিজিয়ন, ওয়ার ডিউ টু দ্য ওভার এক্সপ্লোরেশন বাই হিউম্যানস, এই হিউম্যানসের ওভার এক্সপ্লোরেশনের জন্য, ওকে। তো এই দুটো ইম্পর্টেন্ট মনে রাখবি, ওকে। প্রেজেন্টলি মেনি মেরিন ফিশ পপুলেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর ওভার হারভেস্টেড, ইন্ডেঞ্জারিং দ্য কন্টিনিউড এক্সিস্টেন্স অফ সাম কমার্শিয়ালি ইম্পর্টেন্ট স্পিসিস। তো এখানে স্টেলার সি কাউ আর হলো প্যাসেঞ্জার পিজনটা মনে রাখিস। তারপর হলো এলিয়েন স্পিসিস ইনোভেশন, মানে বাইরে থেকে যেগুলো বিদেশি স্পিসিস প্রজাতি কিছু আমাদের দেশে এসে কী হচ্ছে অন্য প্রজাতি যে উদ্ভিদ বা প্রাণীগুলোকে কী করছে, নষ্ট করে, ওকে, ক্ষতি করে। যেমন এখানে কিসের উদাহরণ দিয়েছে, যেমন এই যে নীল পির্চ ইন্ট্রোডিউস ইনটু লেক ভিক্টোরিয়া, এই নীল পির্চ একটা লেক ভিক্টোরিয়াতে নিয়ে আসা হয়েছিল, কোথায়, ইস্ট আফ্রিকাতে, লেট ইভেনচুয়ালি টু এক্সটিংস অফ অ্যান ইকোলজিক্যাল ইউনিক অ্যাসেম্বলেজ অফ মোর দেন 200 স্পিসিস অফ, এখানে বলছি কি সিসাইল্ড ফিশ ইন দ্য লেক। এটা নীল পির্চটা নিয়ে ওখানে লেক ভিক্টোরিয়াতে ছেড়ে দেওয়ার ফলে যে এই যে ছিল সিসাইল্ড ফিশটা, ওকে, এটা এক্সটিংক্ট হয়ে যায়। অ্যান্ড ইউ মাস্ট বি ফ্যামিলিয়ার উইথ দ্য এনভায়রনমেন্টাল ড্যামেজ কস্ট থ্রেটেন্ড প্রসেস নেটিভ স্পিসিস ইনভেসিভ স্পিসিস অ্যান্ড ক্যারট গ্রাস। যাক, এটার থেকে এখানে উদাহরণটা আরও ভালো বুঝতে পারছি যে ক্যারট গ্রাস, এটা এক প্রজাতির ঘাস যেটাকে এই যে পার্থেনিয়াম বলি, আমাদের ইন্ডিয়াতেও দেখা যায়, এবং ল্যান্টানা, আর যে তারপর হচ্ছে ওয়াটার হাইসিয়েন্থ, ইচোরনিয়া, যেটা যে কুচুরিপানা, ওকে, এই কুচুরিপানা যেটা বড় বড় কুচুরিপানা হয় কি না পুকুরে, এটা অ্যাকচুয়ালি একটা বাইরের দেশ থেকে আনা, ওকে। এটা আমাদের দেশে নিয়ে আসা হয়েছিল কিসের জন্য, সৌন্দর্য, যে বিউটিফুল, খুব মানে আকর্ষণীয় ফুল হয়, কিন্তু এটা কি করে অন্য, যেমন এটা অলরেডি আমরা পড়েছি, পুকুরে প্রচুর পরিমাণে জন্মার ফলে যে পুকুরের যে মাছ এবং অন্য যে জলজ জীবরা, হ্যাঁ, অক্সিজেনের ঘাটতির ফলে মারা যায়, ওকে। এবং এটার গ্রোথটা এত তাড়াতাড়ি হয়, ওকে, অক্সিজেনটা পুকুর থেকে, জল থেকে সম্পূর্ণ টেনে নেয়। অ্যান্ড দ্য রিসেন্ট ইলিগাল ইন্ট্রোডাকশন অফ আফ্রিকান ক্যাটফিশ, তারপর আরেকটা এই যে খুব ভালো উদাহরণ দিয়েছে যেটা ক্যাটফিশ, এই যে বিদেশি মাগুর যেটাকে বলি, ওকে, ক্যাটফিশ ক্ল্যারিয়াস ফর অ্যাকোয়া কালচার, ওকে, প্রপোজেস দ্য পয়জনিং টু থ্রিটেন দ্য ইন্ডিজিনিয়াস, ওকে। বিদেশি মাগুর কী করে, ধর কোনো একটা পুকুরে বিদেশি মাগুর ছেড়ে দিয়েছিস এবং অন্য মাছ ছেড়ে দিয়েছিস, তাহলে কি হবে জানিস তোরা, তাহলে বিদেশি মাগুর কী করবে, অন্য মাছগুলোকে, যেগুলো স্বদেশি মাছ আমাদের দেশের বা ছোটো মাছ, সবাইকে কী করবে, খেয়ে ফেলবে, ওকে। তো এইভাবে বলছে যে এই কারণেও কী হচ্ছে, এই এলিয়েন স্পিসিস, এলিয়েন কথা বলেছে না, বাইরের দেশ থেকে আসা, এর ফলে স্বদেশি, হ্যাঁ,
এগুলো স্পিসিসগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারপর 4 নম্বর যেটা কারণ বলেছে কজ বলেছে হলো co-extinctions. When a species become extinct, the plant and animal species associated with it with it in an obligatory way also become extinct. Co-extinction, okay, co মানে একই সঙ্গে, okay, পাশাপাশি। when a host fish species become extinct, its unique assemblage of parasites also meets to the same fate. Another example in the case of the co-evolved plant pollinator mutualism, where extinction of one invariably leads to the extinction of the others. অ্যাকচুয়াল জিনিসটা এখানে কি বলতো, এখানে বলছে যে যেগুলো এই যে মিউচুয়ালিস্টিক রিলেশনশিপে থাকে বা সিম্বায়োসিস রিলেশনশিপে, হ্যাঁ, যদি বলি যে প্যারাসাইট, যে কোনো প্যারাসাইট প্যারাসাইট মানে কি পরজীবী কার মধ্যে থাকে, কোনো একটা জীবের উপরে বা ভিতরে বাস করে। তো ওই পরজীবী জীবটা কি করে মাইক্রো অর্গানিজম হতে পারে বা বড় মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রেই যদি বলি, তাহলে হোস্ট থেকে কি করে, যার দেহে থাকে তার কাছ থেকে কী হচ্ছে খাবার নেয়, সেইভাবে বেঁচে থাকে। তো co-extinction, তো এখন যদি হোস্টটাই না থাকে, ওকে, তাহলে পরজীবীটা কি থাকবে না। তো সেটাই বলছি এখানে, ওকে। তো co-extinction, এই যে কথাটা তাহলে একসঙ্গে, তো যদি তোর হোস্ট না থাকে তাহলে হোস্টের যে ভাগ্য হয় পরজীবীরও তাই ভাগ্য হয়, এটাই বলছে। হোস্ট মারা গেলে কি হবে, পরজীবীও মারা যাবে, ওকে। তো সেই জিনিসটা বলেছে, ওকে। যেমন প্লান্ট পলিনেটরস, যে মিউচুয়ালিজম, যে এটা রিলেশনটা একে অপরকে উপকার করে, দুটো প্রাণী একই সঙ্গে বসবাস করে, তাহলে একটাকে ছাড়া আরেকটা বাঁচতে পারে না, মানে একজন না থাকলে অন্যজনও কী হবে, বিলুপ্ত হয়ে যাবে। তো এটা তাহলে এই চারটা এই পর্যন্ত পড়ে নিবি আগে, ওকে। অনেক জিনিস হলো, এই যে লস অফ বায়োডাইভার্সিটির যে কারণগুলো, চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে, বুঝতে পারলি। তারপর যে যাগুলো বললাম আবার আমি একবার রিভিউ করে বলছি, ওকে। তারপর এখানে যেটা রিভেট প্রপার হাইপোথিসিস মোস্ট ইম্পর্টেন্ট, ওকে। তারপর এখানে তাহলে কয়েকটা যে দেখ, এগুলো চ্যাপ্টার থেকে সায়েন্টিস্টের নামগুলো এবং তারা কি বলেছে সেইগুলো ভেরি ইম্পর্টেন্ট। টিল্ডম্যান, ওকে, ডেভিড টিল্ডম্যান। তারপর হলো এই যে আলেকজান্ডার হামবোল্ট, এই রিলেশনশিপ, স্পিসিস রিলেশনশিপ। তারপর হলো এখানকার ডায়াগ্রামগুলো, ওকে। তারপর এইদিকে IUCN যে ডাটাটা বলেছে, এখানে IUCN অনুসারে হলো 1.4 মিলিয়ন প্লান্ট অ্যান্ড অ্যানিমেল স্পিসিস, আর হলো রবার্ট মের মত অনুসারে হলো 7 মিলিয়ন, যেটা নিটে এবারই এসেছিলো এই কোশ্চেনটা, ওকে। তারপর হলো বায়োডাইভার্সিটি টার্মটা কে দেন, হ্যাঁ, সোশিওবায়োলজিস্ট, এটাও মনে রাখবি, দিতে পারে এডওয়ার্ড উইলসন। আর এই ডাটাগুলো যে কোন স্পিসিস কতগুলো আছে, এটা মনে রাখতে পারলে ভালো, না মনে রাখলেও দেওয়ার চান্স নেই, খুব কম, ওকে। সো এগুলো পড়ে নেয়, ওকে। বায়োলজিটাই ভালোভাবে পড়, ওকে, অনলাইনে বুঝতেই পারছিস কী বলবো। আর ফিজিক্স কেমিস্ট্রি ভিডিও করব, ওকে, ধীরে ধীরেই ওকে করি। বায়োলজিটা আগে ভালোভাবে পড়, বায়োলজিটা যদি শেষ করতে পারি যতদিন লকডাউন চলছে, তো অনেকটা হয়ে যাবে, ওকে। আর ঠিক আছে তাহলে, ধন্যবাদ।